আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের স্বাস্থ্য খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। ধন্যবাদ আপনাকে। লোকমান ভাই, প্রথমে জানতে চাই যে ট্রাম্পের ট্যারিফ বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। আমরা জানি যদিও তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি পজিটিভ মুভমেন্ট পাবে এই ট্রাম্প ট্যারিফের জন্য। আমাদের স্বাস্থ্য খাতে কোনো ধরনের ইতিবাচক সাড়া অথবা ইতিবাচক কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কি? ইতিবাচক সারা মানে পরিবর্তন হবে না। আমাদের স্বাস্থ্য খাতে যে যন্ত্রপাতিগুলো আসে, মেশিনারিজ আসে, এখানে খুব একটা এফেক্ট হবে না। আর পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তো ট্যারিফ তারা অনেক বেশি দিয়েছে। সেই ক্ষেত্রে ইন্ডিয়া হয়তো আমাদের যদি মূল্য না বাড়ায়, সেখানেও আমরা সুবিধাজনক অবস্থায় থাকবো। আরও দেখলাম সরকার চেষ্টা করছে আরও 5% কমানোর জন্য। এইটা যদি কমাইতে পারে আরও সুন্দর হবে আর কি। আমাদের ওই রকম কোনো এফেক্ট আসবে বলে মনে হয় না। তার মানে যেহেতু আমাদের যুক্তরাষ্ট্রের সাথে ডিপেন্ডেন্সি নাই, ভারতের সাথে ডিপেন্ডেন্সি, এই জন্য আমাদের যুক্তরাষ্ট্রের বর্ধি মানে 20% থেকে 15% আসলেও স্বাস্থ্য খাতে এতটা প্রভাব পড়বে না। এখন আপনার কাছে জানতে চাই, ভারতের সাথে আমাদের নির্ভরতা স্বাস্থ্য খাতে কতটুকু? কাঁচামাল, যন্ত্রপাতি, কেমন জিনিস আসলে আমদানি হয়? এটা দেশ জন্মলগ্ন থেকেই তো একটা নির্ভরশীলতা আছে। যেমন ভারত বড় দেশ, ওদের উন্নয়ন বা ওরা উন্নতির যে স্বাধীনতার ইতিহাস ওদের বেশি। 47-এ ওরা স্বাধীন হয়েছে, আমরা বলতে গেলে 71-এ হয়েছি। আমাদের এখনও ওইভাবে আমরা দাবি করতে পারি না যে বাংলাদেশ ওইভাবে ডেভেলপ করেছে। ইন্ডিয়ার সাথে আমাদের তো নির্ভরতা ছিল, আছে এখনও। সেই জায়গা থেকে আমাদের এইটা এখন বিকল্প খুঁজতেছে যে চায়নার সাথে আমাদের স্বাস্থ্যসেবা, সেটার দিকে চেষ্টা করতেছে। নতুন সরকার, ইন্টার্ম সরকারও চেষ্টা করতেছে যে বাংলাদেশের স্যাটেলাইটগতভাবে কিভাবে এই স্বাস্থ্যসেবাকে করা যায়। উত্তরবঙ্গেও চিন্তা ভাবনা করতেছে যে কিভাবে ওখানে বড় হসপিটাল করা যায়। সেই সব দিক বিবেচনা করলে নির্ভরতা কাটতে সময় লাগবে, তবে নির্ভরতা আছে। আর পাশাপাশি আমরা যদি আমাদের নির্ভরতা কেন, আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা কম, আমাদের হসপিটালের সংখ্যা কম, এবং আমাদের বাজেটের ঘাটতি আছে। আমাদের যে বাজেটটা আমরা দিই, আমরা যদি 15 বছর 20 বছরের বাজেট দেখেন, আমাদের দেশে তো আগে বাজেট ছিল না। বাজেটের সংখ্যায় কোটির সংখ্যায় বাড়ছে, বাট আপনার যতগুলো দরকার সেটা কিন্তু চাহিদা পূরণ হচ্ছে না। আপনি দেখেন সরকারের এক হলো লোকবলের সংকট আছে, ডাক্তারের সংখ্যা, নার্সের সংখ্যা তো সংকট আছেই, অন্যান্য স্টাফের। তারপরে আমাদের মেডিসিন, সার্জিক্যাল আইটেম, এগুলো কিন্তু সঠিক সরবরাহ নাই। এখন আমাদের সেই নির্ভর, আমরা গতানুগতিক চলছি। এটাকে ডেভেলপমেন্টে আমরা আন্তর্জাতিক ভাবে যদি চিন্তা করি যে উন্নত বিশ্বের কাতারে যাব, এটা বড় বাজেট, বড় পরিকল্পনা দরকার, যে পরিকল্পনা আমরা এখনো দেখছি না। জি, এক্ষেত্রে মেডিসিন এবং সার্জিক্যাল আইটেমের কথা বললেন। মেডিসিনের ক্ষেত্রে আমরা যতটুকু জানি আমাদের দেশেই এখন কাঁচামাল উৎপাদন শুরু হয়েছে, যদিও বেশিরভাগ অংশ ভারত থেকে আমদানি করা হয়। আপনার কি মনে হয় যে একসময় আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারবো, যে দেশেই পুরো কাঁচামালটা দেশেই উৎপাদন করা সম্ভব হবে? এটা পৃথিবীর কেউ পারে না, 100% যে পারে তা না, তবে বড় নেতৃত্ব লাগবে। আপনার যে কোনো বিষয়ে যদি আমরা সফল হতে চাই, বড় ধরনের রাজনৈতিক কমিটমেন্ট লাগবে। জনগণের কাছে আমি কমিটমেন্ট কি দিয়েছি, এবং আমরা কোন লেভেলে আমার দেশকে দেখতে চাই, কোন লেভেলে আমার জাতিকে দেখতে চাই, এই জাতির পরিচয় কি হবে, পোশাক পরিচ্ছদ কি হবে। এখনও দেখেন আমরা কিন্তু পিছিয়ে আছি। আমাদের উন্নতির যাত্রা যদি শুরু হয়, এই যে সামনে সরকার আসবে, এই সরকারের কমিটমেন্ট কি থাকবে, নিশ্চয়ই আমরা নির্বাচনের আগে জানবো, তাদের ম্যানিফেস্টো জানবো। সেই ম্যানিফেস্টো দেখে যদি সরকার গঠিত হয়, আর সরকার যদি সেই অনুযায়ী কাজ করে, আমার মনে হয় যে এইটা উন্নত বিশ্বের কাতারে যাইতে হইলে আমাদের 10-20 বছর সময় তো লাগার কথা। আচ্ছা, সেই ধরনের কমিটমেন্ট কিন্তু আমরা এখনো দেখতেছি না। আচ্ছা, আপনি তো কমিটমেন্টই দেখছেন না। কমিটমেন্ট হলে তারপরে 10-20 বছর লাগবে। সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাচ্ছি, কেন এই খাত সবচেয়ে অবহেলিত খাত? কারণ আপনি জানেন যে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে, দেশের স্বাস্থ্য সেবার আওতায় আসলে সব কিছুর পরিমাণই বাড়ছে। ক্ষেত্রে কেন এই বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণ করা হচ্ছে না? আর স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বেসিক খাত,
এই খাতে কেন অবহেলা হচ্ছে? আমি যদি বলি পলিটিক্যাল কথা বলা তো আমার জি, অনেকটা ঠিক হবে না, তারপরেও আমি বলি দেশের নেতৃত্ব যত ভালো হবে দেশের চাহিদা তত পূরণ হবে। আমি এক বাংলায় বললাম, জি, 71 থেকে এই পর্যন্ত সবসময় নেতৃত্ব সকল সেবাতেই আমরা পিছিয়ে আছি। স্বাস্থ্য সেবাটা যেহেতু পেইনফুল, সেই জন্য আমরা মনে করি যে এটা অবহেলিত। আসলে কোন খাতে আমরা সাকসেস? আমরা আমাদের ব্যাংকিং ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, একটা গোষ্ঠী যদি ব্যাংকে লুট করে ফেলতে পারে তাহলে তো সেই দেশ থাকতে পারে না। না, এখন তো কিছুটা রিকভারি হচ্ছে। আপনি জানেন যে রেমিটেন্স, এক্সপোর্ট প্রসিড, তারপর হচ্ছে সবকিছু মিলে আমাদের দেশের রিজার্ভ সবকিছু একটা সুবিধাজনক অবস্থান হচ্ছে। ব্যাংকিং খাতে পুনরুদ্ধার হয়েছে, সংস্কার হয়েছে অনেকখানি, কিন্তু স্বাস্থ্য খাতে কিন্তু সেরকম কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। কারণগুলো কি কি? আপনি নেতৃত্বের অভাব বলছেন, কিন্তু আমাদের দেশের আমলারা যারা রয়েছে, আমাদের দেশের মন্ত্রীরা যারা রয়েছে, তারা কি কখনো এই খাতের দিকে প্রাধান্য দেয় না? এইটা প্রাধান্য দিচ্ছে। আমি মনে করি যে প্রথম হলো টার্গেট। আমি কিন্তু আবারও বলছি, আমার দেশের জনগণকে আমি কোন পর্যন্ত স্বাস্থ্যসেবা দিতে চাই। যদি মনে করেন আমরা একটা কমিউনিটি ক্লিনিকের কথা বলি, সেখানে আমি মেডিসিন অ্যাভেলেবেল করব, আমার যে টেস্ট করার কথা সেই টেস্টগুলো অ্যাভেলেবেল করব, তাহলে কিট লাগবে, মেডিসিন লাগবে, ডাক্তার লাগবে, অন্যান্য স্টাফ লাগবে। সেটা পূরণ কিনা আপনি যদি প্রান্তিক লেভেল থেকে দেখে আসেন, আপনি যদি আজকে ঢাকা মেডিকেলের দিকে তাকান, 100% সুব্যবস্থা কি ওখানে আছে? এখন কেন নাই? বাজেট ঘাটতি আছে, নেতৃত্বেরও দুর্বলতা আছে। প্রথমত নেতৃত্ব ঠিক করতে হবে, তার পাশাপাশি বাজেটটাও লাগবে। এখন ধরেন বাজেটটা যদি ঠিক করলেন, নেতৃত্বটা দুর্বল, তাহলে কিন্তু হবে না। ওই যে দেখি যে আমাদের দুর্নীতি হয়, দুর্নীতি কিন্তু হয় নেতৃত্বের দুর্বলতায়, আপনার বাজেটের দুর্বলতায় না। বাজেট যা আছে তাই তো থাকতে হবে, সেইখান থেকে যদি দুর্নীতি হয় তাহলে এটাকে মেনে নেওয়া যায় না। আচ্ছা, স্বাস্থ্য খাতের আরেকটি বিষয় হচ্ছে ওষুধ। আমরা জানি যে অনেক গেস্টরা বলেছেন যে ভারতের চেয়ে আমাদের দেশে ওষুধের দাম কম, কিন্তু আবার যদি আমি কম্বাইন্ড ড্রাগ বলি, ভারতে কিন্তু কম্বাইন্ড ড্রাগ পলিসি রয়েছে, 2-3টি ওষুধ একসাথে থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের চেয়ে দাম অনেক কম পড়ে। এই কম্বাইন্ড ড্রাগ পলিসি বাংলাদেশে এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি কেন? এখানে আমি একটা কথা বলি যে দেশের দুইটা নেতৃত্ব চলে। একটা নেতৃত্ব হলো সরকারে যারা থাকে পলিটিক্যাল পার্সনরা, আরেকটা নেতৃত্ব আমলারা। দুইটা নেতৃত্ব যখন একভাবে প্রবাহিত হবে তখন দেশের এই উন্নয়নগুলো হবে। আর আমার মতো মানুষ, সাধারণ মানুষ কিন্তু ইন্ডিয়ার বাংলাদেশের পলিসি নিয়ে কথা বলার কথা না। কিন্তু ব্যবসায়ীরা তো এদিকে মানে একটু মনোযোগী হতে পারে। ব্যবসায়ী নিজেদের ব্যবসায় সরকার কাজ করছে, আমরা যা দেখি পেপার পত্রিকায়, সরকার যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে বারবার বসতেছে, কিভাবে মানুষের জন্য ওষুধের দাম কমানো যায়, এগুলো সরকারের কাজ। অলরেডি দেখেছি কিছুটা কমেছে। এটা সরকার যদি যৌক্তিক কাজ করে। আপনি দু একটা উদাহরণ দেই, আমাদের আমরা যে ডায়াগনস্টিক বা হসপিটাল চালাই, আমাদেরও কিন্তু কিছু কিছু জায়গায় সরকার বেঁধে দিয়েছে দাম। যদিও আমি মনে করি যে বেঁধে দেওয়াটা অনেকটা ভালো হয়েছে, আবার পাশাপাশি কিন্তু আমাদের লাভের সংখ্যাও কমছে। সেটা যদি ইন্টারন্যাশনালি কম্পেয়ার করে দেওয়া হয় তাহলে অনেক ভালো। তারপরে আসেন আপনার অনেক কিছুই আমাদের ইচ্ছা মতো দাম ধরতেছি, সেটাও সেই জন্য সরকার আমাদের সাথে কাজ করছে। আমি মনে করি দিনরাত কাজ করছে অনেকগুলাই। আপনি দেখবেন 10-15 না, ইচ্ছা মতো মানে আমরা সমিতির মাধ্যমে আমরা কম্পেয়ার করি যে ধরেন আমার কম্পিটিটররা কি নিচ্ছে, আমি সেই রকমভাবে নিচ্ছি, বা আমার কস্টিং কেমন, সেই কস্টিংয়ের উপরে মূল্যায়ন করি। যেহেতু সরকারের 100% নিয়ন্ত্রণ বা দিক নির্দেশনা আমাদের প্রতি নাই, তবুও আমরা চেষ্টা করি যাতে আমরা জনগণের সহনীয় পর্যায়ে থাকতে পারি। আবার পাশাপাশি ধরেন আমাদের দেশে একটা যদি ধরেন কিডনি ট্রান্সপ্লান্ট, পৃথিবীর যে কোনো দেশের চাইতে তো আমাদের দেশে দাম কম, কিন্তু আইনগত একটা জটিলতার কারণে সুন্দরভাবে ফ্লারিশ হচ্ছে না। এটা সরকার কাজ করছে, আশা করি। আইনগত কি জটিলতা? মানে কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কিডনি ডোনেশনের জন্য আইনগত কিছু ঝামেলা আছে, এটা বিস্তারিত বলতে গেলে সময়ের দরকার। আমি মনে করি এটা সরকার এই জায়গায় কাজ করতেছে। ওখানে আমাদের কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারে যে ফার্স্ট রিলেটিভ, সেকেন্ড রিলেটিভ, এইভাবে যদি নিয়ন্ত্রণগুলা মানে আইনগুলা একটু শিথিল হয়, আমার মনে হয় এটা সঠিক হবে। আবার ধরেন অনেক মধ্যস্বত্বভোগীরা থাকে, আপনি জানেন যে অনেক জায়গা থেকে খবর হয় যে অপারেশন করতে তারা কিডনি রেখে দিয়েছে। এই যে দুর্নামগুলো আছে, এই দুর্নামগুলোও অনেকটা সরকারকে বিব্রত করে। আমার মনে হয় ওই জায়গায় সরকার কাজ করতেছে এগুলা। আপনি আরেকটা কথা আমি বলি যে আমরা ওই যে আমরা স্ট্যান্ডিং এর কথা জানি যে রিং পরানো,
রিংয়ের দাম কিন্তু আজকে 15-20 বছর আগে অনেক দাম ছিল, নিয়ন্ত্রণহীন। সরকার একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করছে, আবার দেখতেছি আজকের পেপারে দেখলাম রিংয়ের দাম, এই স্ট্যান্ডিংয়ের দামগুলো কমাচ্ছে। মানে কোম্পানিগুলোর সাথে বার্গেনিং করে, হসপিটালগুলোর সাথে ডাক্তারদের সাথে বার্গেনিং করে এটার দাম সহনীয় পর্যায়ে। আচ্ছা, এই দামটা কি ভারতের চেয়ে তো একটু কম থাকবে? কারণ এখনো কিন্তু অনেকে রিং পড়াতে আসলে ভারতে নিয়ে যাচ্ছে। ভারতে কিন্তু রিংয়ের দামের জন্য নিয়ে যায় না, সেবাটা একটা হলো বিশ্বাসের জন্য, অ্যাকুরেসির জন্য। কিন্তু বাংলাদেশে অনেক সময় আমরা এই বাইপাস সার্জারি, আমরা কি বলে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টির জন্য আমরা কিন্তু যথেষ্ট সফল। তারপরেও বিদেশে যাচ্ছে মানুষের জীবন, তো কেউ তার জীবনটা নিয়ে এদিক সেদিক যেতেই পারে। তো আমাদের দেশে এই জায়গায় ভালো কাজ হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটি বিষয় আপনি জানেন, রিসেন্টলি ডেঙ্গু, চিকনগুনিয়া, জিকা ভাইরাস, এই ভাইরাস জ্বরে অনেকে আক্রান্ত হয়েছে এবং ব্যাপক একটা জনগোষ্ঠী আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে আমাদের হাসপাতালগুলো ইকুইপড কিনা যে সবার প্রপার সেবা দেওয়ার জন্য? এখানে একটু কথা আছে যে আমরা ইদানিং আরটিপিসিআর এই টেস্টগুলো বেরিয়েছে, কম্বাইন্ড 3টা টেস্টের জন্য, এটা ডেঙ্গু, চিকনগুনিয়া, জিকা ভাইরাসের। আমরা শুরু করেছি অলরেডি, আমরা 2-3 সপ্তাহ যাবৎ শুরু করেছি, এটা সফল হচ্ছে। কিন্তু সেটা সরকার ঢালাওভাবে জনগণকে দিতে পারবে কিনা বা পারছে কিনা সেটা এই মুহূর্তে আমার জানা নাই। তো আমরা প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে আমরা এটা শুরু করেছি। আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি এটা একটু কস্টিংটা একটু বেশি, কম হলে ভালো হইতো, কিন্তু রিএজেন্টের কারণে আমরা অনেকটা কম নিতে পারছি না। জি, আরেকটি বিষয়, যে আপনি প্রাইভেটের কথা বললেন, যেহেতু বিশ্বের অন্যান্য দেশে প্রথমে দেখা যায় যে সরকারি হাসপাতালগুলোতে যায়, পরে যায় প্রাইভেটে। বাংলাদেশে কিন্তু এই উল্টো চিত্র। আপনি একটু যে বিশ্বাসের কথা বলেন, আস্থার কথা বলেন, আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেস। দর্শক, বিরতির আগে স্বাস্থ্য খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। লোকমান ভাই, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে সেবার মানেও পার্থক্য রয়েছে, খরচের দিক থেকেও কিন্তু অনেক বড় একটা পার্থক্য রয়েছে। এটা কেন? এর পিছনে কি কি কারণ রয়েছে? আমি প্রথমে বলবো যে এইটার অনেকটা পক্ষে না। আমি কেন, আপনি যখনই আপনি দেখবেন, যখন আপনি এইখান থেকে আরেকটা জায়গায় যে অনুষ্ঠান করবেন, আপনার একটা হারি থাকবে, তখন প্রপার সময়টা দিতে পারবেন না। আমাদের চিকিৎসা বিজ্ঞান কিন্তু এখনও 80-90% সরকারি হাসপাতাল নির্ভর। কেন, ওই ডাক্তাররা এসেই আমাদের বিকালে চেম্বার করবে, হাসপাতালের ভর্তি রোগীগুলো দেখবে। সেই জায়গায় সরকারের জায়গায় তাহলে কম কেন মানুষের আস্থাটা? আপনি তখন সরকারি হাসপাতালে একটা ডাক্তার ঘন্টায় হয়তো 10-15 জন রোগী দেখে, আর আমাদের এখানে কিন্তু আমরা অবশ্যই দাবি করি 5-6 জনের উপরে দেখবেন না, 5-6 জন দেখতেছে। তাহলে এখানে একটু আদরটা বেশি হচ্ছে, যেহেতু ডাইরেক্ট টাকা নিচ্ছে। এই জায়গায় সরকারের জায়গায় হয়তো একটু মানুষের থাকতে পারে, কি বলে, মনক্ষুণ্ণতা থাকতে পারে। আর পাশাপাশি যেহেতু সরকারেরটা ফ্রি, সেই জায়গায় জনগণ মানে রুগী অনেক, আমাদের তো বাছাই করে, মানে ধরেন 800, 1000, 1500 টাকা ভিজিট দিয়া কিভাবে সাধারণ জনগণ দেখাবে? সে জায়গায় আদর কদরও বেশি হয়, একটু সুশৃঙ্খল হয়, সে জায়গায় একটু মানটা ভালো হয়। আমরা ধরেন অনেক টেস্টের ব্যবস্থা, সরকারের অনেক টেস্টের ব্যবস্থা করতে পারে না, কিট শেষ হয়ে যায়, কিন্তু আমরা তো কিট শেষ হওয়ার আগে আমরা অ্যারেঞ্জ করে ফেলি। এই জায়গায় আমরা যেহেতু টাকা নেই, টাকাটা আমরা নগদ নিতে পারলাম, আমরা মানুষকে সার্ভিসটা দিতে পারলাম। সরকারের কিন্তু বাজেট শেষ হয়ে গেলে, স্টক শেষ হয়ে গেলে আবার শুরু থেকে আনতে হবে, আবার 5 দিন 7 দিন হয়তো সময় লেগে যায় সিগনেচার হইতে। এই জটিলতাগুলো আছে। সেই জটিলতাগুলো যদি সরকার কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করছে, যদি কাটিয়ে ওঠার জন্য নেতৃত্ব লাগবে, আবারও বলছি, নেতৃত্ব লাগবে এবং বাজেট লাগবে। আর পাশাপাশি আমরা সংস্কারের কথা শুনতেছিলাম যে স্বাস্থ্য সংস্কার হচ্ছে, বিভিন্ন বিষয়ে সংস্কার হচ্ছে, সংস্কারের সাথে নিয়ন্ত্রণও থাকতে হবে। আপনার যদি সংস্কারের যে আলোচনা হচ্ছে এবং এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে দেশের সকল জায়গায় সফলতা চলে আসবে, মানুষ সুফল পাবে এবং জনগণ স্বস্তিতে থাকবে। জি, আপনি জানেন বিশ্বের অন্যান্য দেশে, বিশেষ করে উন্নত দেশগুলোতে সরকারি বেসরকারি দুই জায়গায় সবার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়
ইন্স্যুরেন্স হেলথ কার্ড দিয়ে, এবং এই হেলথ কার্ডের মাধ্যমে শুধু সরকারি না, বেসরকারিতেও কিন্তু ব্যবস্থা করা হয়। সেক্ষেত্রে যে কষ্টটা আসে সেটা বিয়ার করে সরকার। যদিও আমাদের দেশে আসলে সরকার এত বড় বাজেট আছে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে, তবে সবাই মিলে যদি প্রিমিয়াম দেয়, অল্প পরিমাণেও প্রিমিয়াম দেয়, তাহলে এটা বিশাল একটা জনগোষ্ঠীর চিকিৎসার ব্যবস্থা করা যায় কিনা। এইটা বড় একটা কমিটির ব্যাপার। প্রথমত হলো সিদ্ধান্তের ব্যাপার আছে, কিন্তু আপনি ইন্স্যুরেন্স ব্যবস্থা কিভাবে কায়েম করবেন, এটা তো ইন্স্যুরেন্সের গোষ্ঠীভিত্তিক করা যেতে পারে। আবার ধরেন টোটাল জেনারেশনের উপর করা যেতে পারে। এটা বড় ধরনের সিদ্ধান্ত, বড় ধরনের ক্যালকুলেশনের ব্যাপার। সরকার কিন্তু একটা সিংহভাগ সেবা সরকার দিচ্ছে, যা বলতে গেলে ফ্রি। আর আমরা আরেকটা অংশ, যদিও আমরা 70% দাবি করি, কিন্তু আমি মনে করি যে যেটুকু সেবা আমরা দিচ্ছি অর্থের বিনিময়ে, এই দুইটাকে কম্পেয়ার করে যদি টোটাল জনগণের জন্য স্বাস্থ্য ব্যবস্থা ইন্স্যুরেন্সের কায়দায় নেন, তাহলে ইন্স্যুরেন্সের কায়দায় যারা পৃথিবীতে উন্নত দেশগুলা, বেশিরভাগ দেশেই ইন্স্যুরেন্সের মাধ্যমে দিচ্ছে, শুধু আরবীয় দেশগুলা বাদে। ও পৃথিবীর আমেরিকাতেও বা কানাডাতেও আমরা শুনি, বা ইউকেতে আমি দেখে আসছি আজ থেকে 25 বছর আগে, তারা ইন্স্যুরেন্সের মাধ্যমে, জানেন আপনি চাকরি করবেন, আপনার একটা প্রিমিয়াম আপনার বেতন থেকে অটো চলে যাবে। এই ব্যবস্থাপনা করাটা অনেক বড় কঠিন। তবে আমরা ব্যবস্থাপনায় আগাচ্ছি, তো আমরা মেট্রো রেলে চড়ি, তাহলে মেট্রো রেলটা যখন ব্যবস্থাপনায় আসছে, অন্যগুলো আসবে। এই যে কঠিন কিন্তু অসম্ভব না, অসম্ভব কিছু না, অসম্ভব। আবার আরেকটি বিষয় হচ্ছে, আপনি যেটা বললেন 10-20 বছরের প্ল্যানিং লাগে, এই ক্ষেত্রে তো এত বছর প্ল্যানিং নাও লাগতে পারে যদি সরকারের সদিচ্ছা থাকে। সদিচ্ছা থাকলে ধরেন দেশের আমূল পরিবর্তন করতে হলে 20 বছর খুব বেশি টাইম না, 20 বছর তো লাগবে। আপনি সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, পৃথিবীর যে দেশটা ডেভেলপ করেছে, আপনি যদি আমরা মনে করি যে সিঙ্গাপুর ডেভেলপ করেছে, সিঙ্গাপুরের তো 30 বছর উপরে লাগছে না। অতএব আমাদের দেশটা যে লেভেলে আছে, এই লেভেলটা 10 থেকে 20 বছর লাগবে যদি আমরা সিঙ্গাপুর লেভেলে যেতে চাই, বা আরও বেশি সময় লাগবে। জি, এবং এই লেভেলে যাওয়ার জন্য ইমিডিয়েটলি সরকারের কি করণীয় রয়েছে এবং কোন বিষয়টা এখনো ফোকাস দেওয়া হয়নি সংক্ষিপ্তভাবে? এইটা হলো প্রথম, বিচক্ষণ নেতৃত্ব দরকার, নেতৃত্ব দরকার, বড় কমিটমেন্টের দরকার, যে আমি জনগণকে আমার জীবনকে উৎসর্গ করে মানুষের কল্যাণে কাজ করব। এরকম লিডারশিপটা যদি হয়, তখন আপনার কাজ শুরু হবে। তখন স্বাস্থ্য, আইন, বিচার, যোগাযোগ, শিক্ষা সব কিছু ডেভেলপ হবে। আপনি দেখেন পৃথিবীতে আমরা এখন পৃথিবীর মধ্যে আমরা সমালোচিত যে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয় নাই, শিক্ষার প্রসার করছে, গুণগত মানে আসে নাই। স্বাস্থ্যও কিন্তু তাই, গুণগত মানে আসতে হবে। সেই জন্য কঠিন নেতৃত্ব দরকার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি দিন শেষে যেটা বোঝালেন, নেতৃত্ব দরকার, এবং নেতৃত্ব ছাড়া আসলে কোনো খাতেরই উন্নয়ন সম্ভব নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনার কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের স্বাস্থ্য খাত ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।